আচ্ছা খেয়াল করো, আজকে হচ্ছে ক্লাস নং 22। হ্যাঁ, এটা তো ব্যাটারির সমস্যা, ওইটাতেই করেন, সমস্যা নাই, করেন, হবে মনে হচ্ছে, করেন না, সমস্যা নাই, এটাতে ট্রাই করতে পারেন। আচ্ছা খেয়াল করেন, আমরা যেরকম HTML CSS এর একটা ফাইল করছিলাম, জাভাস্ক্রিপ্টে আমাদের এখানে একটা ফাইল আছে। এটার ভিতরে আমরা যে বিষয়গুলো জাভাস্ক্রিপ্টে দেখবো, এই বিষয়গুলো এখানে সবগুলো আছে। এটার ভিতরে আমরা জাভাস্ক্রিপ্ট কি, জাভাস্ক্রিপ্টের হিস্টরি এবং ভার্সন সম্পর্কে জানছি। এরপর জাভাস্ক্রিপ্টে আমরা কি করতে পারি, তারপর জাভাস্ক্রিপ্ট সিনট্যাক্স এবং আউটপুট কিভাবে দেখবো, প্লাস জাভাস্ক্রিপ্টের ভেরিয়েবলটা দেখাইছে আমাদের নাকি। কমেন্ট দেখছেন আপনারা, কমেন্ট জাভাস্ক্রিপ্টের HTML CSS আমরা যেরকম কমেন্ট করি, যেমন এখন যে আমরা এই লাইনটাকে কমেন্ট করে দিই, তাহলে এই লাইনটা এখানে থাকবে, কিন্তু এটা আমাদের আউটপুটে থাকবে না। ঠিক জাভাস্ক্রিপ্টে এরকম আমরা কমেন্ট ব্যবহার করতে পারি। যেমন জাভাস্ক্রিপ্টে যদি আমরা কিছু লিখি, বার লেট, এখন এই লাইনকে যদি আমরা জাভাস্ক্রিপ্টে কমেন্ট করতে যাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে, এই লাইনের আগে আমাদের দুটো স্ল্যাশ দিতে হবে। বুঝতে পারছেন? এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টে দুই ধরনের কমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট আর একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ধরেন যে আচ্ছা, তো আমাদের এটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট। ধরুন যে এখানে অনেকগুলো লাইন আছে নাকি, আমরা সবগুলোকে একসাথে কি কমেন্ট করতে চাইছি। এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, স্ল্যাশ দিতে হবে। স্ল্যাশ দেওয়ার পর একটা স্টার দিতে হবে। এরপর আপনি যেখানে শেষ করতে চান ওই জায়গায় এটা শেষ করে দিতে হবে। যেমন এখানে স্টার দিয়ে আমাদের স্ল্যাশটা আবার দিই, তাহলে নিচেরটা আনকমেন্ট হয়ে গেছে, উপরেরগুলো কমেন্ট হয়ে গেল। আবার যদি এটা এখান থেকে কাট করে এখানে পেস্ট করে দিই, তাহলে সবগুলাই কমেন্ট হয়ে গেছে। বুঝতে পারছেন? তো জাভাস্ক্রিপ্টে দুই ধরনের কমেন্ট আছে, একটা হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, একটা হচ্ছে মাল্টি লাইন কমেন্ট। সিঙ্গেল লাইন কমেন্টের জন্য আমরা ডাবল স্ল্যাশ ইউজ করি, আর মাল্টি লাইনের জন্য স্ল্যাশ স্টার, আর শেষ করার জন্য স্টার স্ল্যাশ। বুঝতে পারছেন? সিঙ্গেল লাইনে হচ্ছে ডাবল স্ল্যাশ, আর মাল্টি লাইনে হচ্ছে, মাল্টি লাইন বলতে অনেকগুলো লাইন বোঝায় আর কি। মাল্টি লাইনে হচ্ছে স্টার আর স্ল্যাশ। সিএসএস এও মনে হয় এরকমই। আচ্ছা আমরা দেখি সিএসএস কিভাবে করে। সিএসএস এ হচ্ছে, সিএসএস আছে এই জাভাস্ক্রিপ্টে মাল্টি লাইন যেভাবে আমরা করি ওই রকম। বুঝতে পারছেন? আচ্ছা এখানে ময়লা নাকি?
কমেন্ট তো বুঝতে পারছেন নাকি? কমেন্ট সবার ক্লিয়ার? আচ্ছা, এখন আসেন ডাটা টাইপে। আমরা W3 স্কুলে যাই। W3 স্কুলে যাওয়ার পরে সবাই একটু মনোযোগ দেন এদিকে। আমরা ডাটা টাইপে ক্লিক করি। আচ্ছা, আমরা যদি দেখি জাভাস্ক্রিপ্টের ভিতরে জাভাস্ক্রিপ্টে 5 ধরনের ডাটা টাইপ আমরা ইউজ করি মোস্টলি, মানে সবথেকে বেশি এই ডাটা টাইপ গুলো ইউজ করি। তার ভিতর হচ্ছে স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড এবং নাল। বুঝতে পারছেন? এগুলোর নাম শুনছেন আগে কখনো? আজকাল আপনার তো শোনার কথা। হ্যাঁ, আচ্ছা। স্ট্রিং, নাম্বার, বুলিয়ান, আনডিফাইন্ড এবং নাল। তো আমরা স্ট্রিং থেকে শুরু করি। ধরেন যে আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি লেট demo1 is equal to hello hello world। আচ্ছা, আর একটা করি let আচ্ছা, এখন এখানে আমরা দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করছি। এখানে এই দুইটা ভেরিয়েবলের ভিতরে বুঝতে কারণ সমস্যা আছে কোথাও? এখন এই দুইটার ভিতরে পার্থক্যটা কোথায় বলেন? এটা হচ্ছে নাম্বার ডাটা টাইপ আর এটা হচ্ছে স্ট্রিং ডাটা টাইপ। মনে রাখবেন, আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে সিঙ্গেল কোড অথবা ডাবল কোডের ভিতরে সিঙ্গেল কোড বলতে আমরা বোঝাচ্ছি এগুলা, আর ডাবল কোড বোঝাচ্ছি এগুলা। বুঝতে পারছেন? সিঙ্গেল কোড এবং ডাবল কোডের ভিতরে আমরা যে জিনিসগুলাই লিখি এগুলো হচ্ছে স্ট্রিং। বুঝতে পারছেন? আর সিঙ্গেল কোড এবং ডাবল কোডের বাইরে যে জিনিসগুলো থাকবে এগুলো হচ্ছে কি? নাম্বার। বুঝতে পারছেন? এখন যদি আমরা 10, এটা কি? এটা ডাটা টাইপে কি এখন? নাম্বার। এটাকে যদি আমরা সিঙ্গেল কোটের ভিতরে রাখি এখন এটা স্ট্রিং। বুঝতে পারছেন? আচ্ছা, আবার আরেকটা বিষয় হচ্ছে আমরা কোন একটা নাম্বারকে সিঙ্গেল কোট এবং ডাবল কোটের ভিতরে রাখার পর এটাকে আমরা স্ট্রিং এ পরিণত করতে পারবো। কিন্তু এখন আমরা যদি এখানে টেক্সটটাকে যদি আমরা সিঙ্গেল কোটেশন এবং ডাবল কোটেশন উঠিয়ে দিই, এটা কিন্তু নাম্বার হবে না, কারণ এটা কিন্তু আসলে কোনো নাম্বার না, এটা টেক্সট। তো সবসময় রাখতে হবে কোনো টেক্সট লেখার ক্ষেত্রে অবশ্যই সিঙ্গেল কোট এবং ডাবল কোটের ভিতরে রাখতে হবে, না হলে আপনাদের এরর দেখাবে। বুঝতে পারছেন? আমরা কোন নাম্বারকে স্ট্রিং এ পরিণত করতে পারবো, কিন্তু কোন স্ট্রিং কে সিঙ্গেল কোট এবং ডাবল কোট, সিঙ্গেল কোট অথবা ডাবল কোট সরাই আমরা নাম্বারে পরিণত করতে পারবো না। বুঝতে পারছেন? তো এটা তো বুঝতে পারছেন নাকি? আচ্ছা, এখন আমরা একটু দেখি এখন এই দুইটা ডাটা টাইপে কি বলেন? নাম্বার। আচ্ছা, এখন যদি আমরা সেভ করে ব্রাউজার রিলোড করি,
এখানে আউটপুটটা আমাদের কত আসছে 40 আসছে। এখানে আমরা কি করছি এখানে ডেমো 1 এর যে ভ্যারিয়েবল এটার মানটা কত 20 আর ডেমো 2 এর মান কত 20। তো এখানে আমরা এই দুটোকে যোগ করছি আর 20 এ 20 যোগ করলে কত হয় 40। তার মানে আমাদের এটা কি সঠিক আসছে। আমরা যখন দুইটা নাম্বারকে যোগ করব তখন এটা যোগ বিয়োগ গুণফল যাই করি এটা অ্যাকুরেট মানটা দিবে। এখন যদি আমরা এখানে বিয়োগ করি তাহলে কত আসবে 0 আসবে। আচ্ছা যদি গুণ করি তাহলে কত আসবে 400 নাকি বুঝতে পারছেন? এটুকু তো ক্লিয়ার নাকি? এখন ধরেন এখানে 20 এটা হচ্ছে নাম্বার, এটাকে যদি আমরা স্ট্রিং করি আবার এই 20 টাকে যদি আমরা স্ট্রিং করি সেভ করলাম, এখন যদি ব্রাউজার রিলোড করি তাহলে আমাদের আউটপুট কত আসতে পারে বলেন? এটা হচ্ছে এখন এটা কি নাম্বার আছে? এটা কি এটা এখন যদি এখন এটাকে তো আমরা এখানে যোগ করে আউটপুট দেখতেছি না, এখন আমাদের আউটপুট কত আসতে পারে বলেন? কি আসছে 2020 আসছে বুঝতে পারছেন? আচ্ছা আচ্ছা হ্যাঁ এই দুটো পাশাপাশি চলে আসছে। তো নাম্বার এবং স্ট্রিং এর পার্থক্যটা এটাই। এখন আমরা যদি একটাকে নাম্বার আর একটাকে স্ট্রিং দিই তাহলে কি হবে? তখনও পাশাপাশি আসবে বুঝতে পারছেন? তো বুঝতে পারছেন তো নাকি স্ট্রিং এবং নাম্বারের ভিতরে? আচ্ছা অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে নাম্বারকে আবার বিভিন্ন ধরনের ভাগ করছে। যেমন এটা এটা হচ্ছে ছোট ধরনের সংখ্যা। এটাতে ওরা এটাকে বলা হয় ইন্টিজার। অন্যান্য পাইথন না ধরেন যে পাইথনে অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ইন্টিজার বলা হয়। তারপর হচ্ছে ধরেন যে দশমিক সংখ্যা থাকলে যদি কোনো দশমিক সংখ্যা থাকে তাহলে ওইটাকে টাইপকে দিত ফ্লোট। আবার দশমিক সংখ্যা যদি বড় হয় অনেক বেশি বড় হয় তাহলে দিত ডাবল। বুঝতে পারছেন? বুঝেন নাই? এখানে আমরা এটাকে কি বলছি নাম্বার না? এখন এটাতে যদি আমরা কোনো একটা দশমিক সংখ্যা দিই, এখন এটা একটা দশমিক সংখ্যা না? এটা জাভাস্ক্রিপ্টে এটাকে নাম্বার বলা হয়। কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে আহ, এটাকে তখন আর নাম্বার বলা হবে না, যেহেতু এটা দশমিক সংখ্যা চলে আসে তখন এটা ডাটা টাইপটা হবে কি ফ্লোট। বুঝতে পারছেন? কিন্তু জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে এটাকে কি বলা হয় নাম্বার, আপনি যাই করেন। বুঝতে পারছেন? আবার আরেকটা বিষয় হচ্ছে জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে যদি আহ, অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের ক্ষেত্রে দশমিক সংখ্যাটা যদি অনেক বেশি বড় হয়, বুঝতে পারছেন অনেক বেশি বড় হয় তাহলে আমাদের এখানে ডাটা টাইপটা হতো যে ডাবল। বুঝতে পারছেন? বুঝতে পারছেন? আবার এটাকে ডাবল বলা হয় আর কি। ফ্লোট হচ্ছে ছোট, হ্যাঁ দশমিক সংখ্যার ক্ষেত্রে ডাবল হচ্ছে বড় দশমিক সংখ্যার ক্ষেত্রে। বুঝতে পারছেন? আবার এখানে আমরা এটাকে নাম্বার বলতেছি না, নাম্বার বলতেছি কিন্তু অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে এটাকে বলা হয় ইন্টিজার। বুঝতে পারছেন? তো জাভাস্ক্রিপ্টে এই জিনিসটা আমাদের জন্য ইজি যে আমাদের ফ্লোট ডাবল ইন্টিজার বুঝতে সমস্যা হচ্ছে না, আমরা কি কি করতেছি সোজা এটাকে নাম্বার হিসেবে চালিয়ে দিতে পারতেছি। বুঝতে পারছেন? আর অন্যান্য প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে আমাদের লিখতে হইতো যে এটা কি আমাদের ইন্টিজার মানে ভেরিয়েবল ডিক্লেয়ার করার ক্ষেত্রে এটা লিখতে হয় যে এটা কি ইন্টিজার ভেরিয়েবল হবে নাকি নাম্বার ভেরিয়েবল হবে। তো এখানে আমরা এটাকে ডিক্লেয়ার করা লাগতেছে না, আমরা আমাদের দেখে বুঝতে হবে যে এটা আসলে ইন্টিজার নাকি নাম্বার। বুঝতে পারছেন? যেমন দ্বিতীয় সিঙ্গেল কোট অথবা ডাবল কোটের ভিতরে থাকলে আমরা বুঝতে পারতেছি এটা কি ইন্টিজার না নাম্বার, স্ট্রিং না নাম্বার। বুঝতে পারছেন? এটুকু তো ক্লিয়ার আপনাদের নাকি? এরপর আসেন বুলিয়ান। বুলিয়ান বোঝার জন্য আমরা এখানে দুইটা সংখ্যা নিলাম। এখন এই দুইটা সংখ্যা যদি আমরা যোগ করি তাহলে কত আসবে 41 আসবে নাকি? আচ্ছা এখন যদি আমরা দিই ডেমো 1 টা বড় তাহলে আমাদের কি আসতে পারে? এখানে আমরা কি বলছি ডেমো 1 বড় ডেমো 2 থেকে। হ্যাঁ আর মানটা স্টোর করছি রেজাল্টের ভিতরে। এখন যদি আমরা সেভ করে ব্রাউজার রিলোড করি দেখি আমাদের আউটপুটটা কি আসে। ট্রু আসে নাকি? ট্রু আসছে। এরপর যদি আমরা এখানে লেস দেন দিই তাহলে কি আসবে? ফলস আসবে। কারণ হচ্ছে আমাদের ডেমো 1 আসলে বড়, ডেমো 2 টা আসলে ছোট। বুঝতে পারছেন? বুলিয়ানের ভিতরে আমাদের দুটো আহ, মানে আমাদের ধরেন যে স্ট্রিং এর ক্ষেত্রে আমরা যে কোনো লেখা লিখতে পারি, নাম্বারের ক্ষেত্রে আমরা যে কোনো সংখ্যা দিতে পারি, কিন্তু বুলিয়ানের ক্ষেত্রে আমাদের আহ, মানটা আসে দুইটা, একটা হচ্ছে কি ট্রু আর একটা হচ্ছে ফলস।
বুলিয়ানটা হচ্ছে ডাটা টাইপ যেটা দুটো মান রিটার্ন করে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। যদি কোনো কন্ডিশন অথবা কোনো স্টেটমেন্ট ট্রু হয়, মানে সঠিক হয় আর কি, তাহলে ওটা বুলিয়ান মানে ট্রু রিটার্ন করবে, আর যদি ফলস হয় তাহলে এটা ফলস ভ্যালু রিটার্ন করবে। যেমন এখানে আমরা দেখতে পাচ্ছি, না না না, এখানে আমরা জাস্ট এটা বুঝতে দেখছি যে এটা এটা বড় না ছোট, মানে এখানে যে আমরা কন্ডিশনটা দিছি এটার মাধ্যমে একটা কন্ডিশন দিছি। এখন আমরা এই কন্ডিশনের মাধ্যমে আমরা বলতেছি যে এটা কি সত্যি হবে নাকি সত্যি হবে না। বুঝতে পারছেন? তো এই এখানে যে বুলিয়ান যে ইয়েটা আছে, ডাটা টাইপটা আছে, এটা আমাদের কোনো কন্ডিশন নিয়ে কাজ করতে ব্যবহার করতে হবে আর কি। যেমন আহ, এ- যেমন ধরেন যে আমরা কি করতে পারি, যদি এখানে আমরা দুইটা সংখ্যা দিছি নাকি, এখন যদি ডেমো 1 যদি বড় হয় তাহলে আমাদের শো করবে কি ডেমো 1 বড় হবে, মানে যদি এটা ট্রু হয়, এখানে যে কন্ডিশনটা দিছি এটা যদি ট্রু হয় তাহলে আমাদের প্রিন্ট হবে ডেমো 1। বুঝতে পারছেন? এখন এখানে কি প্রিন্ট হবে, 21 প্রিন্ট হয়েছে। আর যদি এটা ফলস হয় তাহলে কি প্রিন্ট হবে, তাহলে ডকুমেন্ট ডট রাইট ডেমো হাইফেন ডেমো 2। হ্যাঁ, তো এই জিনিসটা আমরা বিস্তারিত আরো জানবো কোন সময়, যখন আমরা কন্ডিশনাল অপারেটর গুলো নিয়ে কাজ করব। বুঝতে পারছেন? তখন আমাদের এই বুলিয়ান অপারেটর বুলিয়ান ডাটা টাইপটা লাগবে। বুঝতে পারছেন? আচ্ছা, তাহলে আমরা একটা কন্ডিশনাল অপারেটর এখানে দেখে ফেলাম, আশা করি আপনাদের কনফিউশনটা দূর হয়ে যাবে। এখান থেকে এটা রিমুভ করে দিই। আমাদের কন্ডিশনাল অপারেটরের ভিতরে আছে কয় ধরনের অপারেটর, ইফ, ইফ এলস, এলস ইফ আর একটা হচ্ছে সুইচ। এগুলো আমরা আস্তে আস্তে জানবো। কোনটা এটা? আচ্ছা, এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। আমরা শুধু বুলিয়ানটা বোঝার জন্য আমরা এখান থেকে একটা বেছে নিলাম আর কি কন্ডিশনাল অপারেটরের ভিতরে। বুঝতে পারছেন কিনা? এগুলো আমরা আস্তে আস্তে বুঝবো, এগুলো নিয়ে তো মানে ধরেন যে বুঝতেছি না, এগুলা প্রজেক্ট করবো ওই সময় বুঝতে পারবো। বুঝতে পারছেন? আচ্ছা, তো ধরেন যে আমরা ইফ ডেমো 1 greater than 21, sorry demo 2 2, তাহলে আমাদের কি প্রিন্ট করবে, ডকুমেন্ট ডট বলছি না আমাদের আমরা যখন বুলিয়ান ডাটা টাইপটা ইউজ করব, মানে বুলিয়ান ডাটা টাইপটা কাজ করে কোন কন্ডিশনের ক্ষেত্রে, যদি কন্ডিশন এটা ট্রু হয়, ইফ এটা একটা কন্ডিশন দিছি আমরা যে ডেমো 1 ডেমো 2 থেকে বড়, এটা একটা কন্ডিশন। যদি এটা ট্রু হয়, যদি এই কন্ডিশনটা ট্রু হয় তাহলে আমাদের এখানে যে স্টেটমেন্টটা দিব এটা এটা আউটপুটে দেখাবে। বুঝতে পারছেন? আর যদি এটা ট্রু না হয় তাহলে আমাদের এখানে এলস দিয়ে যে কন্ডিশনটা দিব এখানে এটা শো করবে। বুঝতে পারছেন? এখন বুঝতে পারছেন? আচ্ছা, তো এখন আমাদের এখানে যদি বড় হয় তাহলে গ্রেটার দেন ইজ, আমাদের কনক্রিয়েট করা লাগবে মানে ধরেন যে আমরা বড় সংখ্যাটা প্রিন্ট করতেছি। বুঝতে পারছেন? যদি ডেমো 1 বড় হয় তাহলে যদি বড় হয় তাহলে তো অবশ্যই ডেমো 1 যদি বড় হয় তাহলে এই কন্ডিশনটা প্রিন্ট করবে ডেমো 1 বড়। বুঝতে পারছেন? যদি ডেমো 1 না বড় হয় তাহলে আর কন্ডিশন কয়টা আছে? একটা আছে, ডেমো 1 না বড় হলে ডেমো 2 বড়। তাহলে আমরা যদি এটা এই কন্ডিশনটা মিথ্যা হয়, যদি ডেমো 1 বড় না হয় তাহলে বড় কোনটা? ডেমো 2। তো এখানে আমরা লিখে দিয়েছি গ্রেটার নাম্বার ইজ ডেমো 2। এটাও বুঝতে পারছেন? তাহলে এটা যদি এখানে আমরা যে কন্ডিশনটা দিছি এটা যদি সত্যি হয় তাহলে সে এটার ভিতরে প্রবেশ করবে। বুঝতে পারছেন? আর যদি এটা মিথ্যা হয় তাহলে সে
এটার ভিতরে আর প্রবেশ করব না, সরাসরি এটা এক্সিকিউট করে দেব। বুঝতে পারছেন? এখন আমরা দেখি আসলে আউটপুট কোনটা আসে। 20। আসলে এখানে ছোট সংখ্যা কোনটা, বড় সংখ্যা ছোট। এখন আমরা এখানে কি ছোট সংখ্যা প্রিন্ট করছি, তাহলে ছোট সংখ্যা কত 20, বড় সংখ্যা হচ্ছে 21। তার মানে এটার ভিতরে সে প্রবেশ করে না, সরাসরি এটা প্রিন্ট করে দিচ্ছে। বুঝতে পারছেন? আচ্ছা, তো এখানে আমাদের কিন্তু বুলিয়ান যে ডাটা টাইপ আছে এটা ব্যবহার করা হয়েছে। যদি এটা যদি ট্রু হয় তাহলে এটা প্রিন্ট করবে, যদি এটা ট্রু না হয় তাহলে এটা প্রিন্ট করবে। বুঝতে পারছেন? তো এটা হচ্ছে বুলিয়ানের কাজ আর কি। বুলিয়ানের ভিতরে কার কোনো সমস্যা আছে? অথবা সমস্যা আছে? আচ্ছা, আপনারা এটুকু প্র্যাকটিস করেন, প্র্যাকটিস করতে হবে কাজ। আচ্ছা, এরপর আনডিফাইন্ড, এই তিনটা তো আমাদের ক্লিয়ার নাকি? এরপর আসেন আনডিফাইন্ড। আনডিফাইন্ড বলতে বোঝায় এখনো ডিফাইন করা হয়নি। যেমন আমরা এগুলো কমেন্ট করে দিই। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি কি, লেট ডেমো ইজ ইকুয়াল টু, আমরা কোনো কিছু মান দিলাম না, শুধু একটা ভেরিয়েবল ক্রিয়েট করলাম। বুঝতে পারছেন? তো এখন আমরা যেটা করব, ডকুমেন্ট ডট এখন এটার আউটপুট কি আসতে পারে বলেন? আনডিফাইন্ড মানে হচ্ছে এই ডেমো যেটা আছে এটার মানটা এখনো ডিফাইন করা হয়নি। বুঝতে পারছেন? আনডিফাইন্ডটা এটাই মিন করে। আর নাল হচ্ছে কোনো অস্তিত্ব নেই, যেটা নাল ডাটা টাইপ। নালটা মিন করে জাভাস্ক্রিপ্ট নাল ইজ নাথিং ইজ সাপোজ টু বি সামথিং দ্যাট ডাজ নট এক্সিস্ট, মানে হচ্ছে কোনো কিছু নাই, আপনি যদি ওইটাকে কল করেন তাহলে ওইটা নাল হিসেবে প্রিন্ট করবে। বুঝতে পারছেন কিনা? এটা আমরা সামনে যখন প্রজেক্ট করব তখন এটা আস্তে আস্তে এই বিষয়গুলো আমাদের সামনে আসবে। বুঝতে পারছেন? তো স্ট্রিংটা তো আমরা জানি সিঙ্গেল কোট এবং ডাবল কোটের ভিতরে যেটা থাকে এটা স্ট্রিং। নাম্বার হচ্ছে যে কোনো নাম্বার, আর হচ্ছে বুলিয়ান হচ্ছে বুলিয়ানের দুইটা ভ্যালু থাকে, একটা হচ্ছে ট্রু আর একটা হচ্ছে ফলস। আনডিফাইন্ড হচ্ছে যেটা ডিফাইন করা হয়নি। আর নাল হচ্ছে আপনি এমন কোনো কিছুকে কল করছেন অথবা আউটপুট দেখতে চাইতেছেন যেটা এখানে নেই, যেটা ভেরিয়েবল নেই উপরে। বুঝতে পারছেন? ওই সময় নাল আসবে। তো এখন ডাটা টাইপে কি কারোর সমস্যা আছে? আচ্ছা, এরপর আসেন অপারেটরে। জাভাস্ক্রিপ্ট অপারেটরের ভিতরে আমাদের অ্যারিথমেটিক, অ্যাসাইনমেন্ট, লজিক্যাল, কম্পারিজন, স্ট্যান্ডার্ড অপারেটর, এই অপারেটরগুলো নিয়ে কাজ করতে হয়। বুঝতে পারছেন? তো অ্যারিথমেটিক অপারেটর, সবার প্রথমে যে অপারেটরটা আসে এটা হচ্ছে অ্যারিথমেটিক অপারেটর। অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে শুরুতে আমরা দেখি অ্যারিথমেটিক অপারেটরের কাজটা কি। তো এটা আমরা W3 স্কুলে আসি। হ্যাঁ, অ্যারিথমেটিক অপারেটর পারফর্ম অ্যারিথমেটিক অন নাম্বারস, মানে হচ্ছে নাম্বারের উপর, মানে অ্যারিথমেটিক অপারেটর গুলো কি, যোগ বিয়োগ গুণ ভাগ, তারপর পার্সেন্টেজ, এটা হচ্ছে ইনক্রিমেন্ট, এটা ডিক্রিমেন্ট। হ্যাঁ, এগুলো হচ্ছে যোগ বিয়োগ গুণ ভাগের উপর এগুলা কাজ করে আর কি। বুঝতে পারছেন কিনা? আচ্ছা, তো আমরা অ্যারিথমেটিক অপারেটর গুলো আমরা অলরেডি জানি কোনটা কিভাবে কাজ করে। তো আমরা দেখি, ধরেন যে একটা বার is equal to 10 and bar b is equal to 20। এখন অ্যারিথমেটিক অপারেটরের ভিতরে আমাদের কি কি আছে, আমরা মোস্টলি যেগুলো ইউজ করা হয় এগুলো দেখব। শুরুতে আছে কি প্লাস, তারপর হচ্ছে মাইনাস, তারপর হচ্ছে গুণ, তারপর হচ্ছে ভাগ, এরপরে কি ডাবল প্লাস হচ্ছে ইনক্রিমেন্ট আর ডাবল মাইনাস হচ্ছে ডিক্রিমেন্ট। বুঝতে পারছেন? এগুলো আমরা একটা একটা করে এখন দেখব। তো
আমরা এখন একটা ভেরিয়েবল একটা ক্রিয়েট করি বার রেজাল্ট। আচ্ছা পার্সেন্টটা হয় না নাকি? আচ্ছা বার রেজাল্ট। আচ্ছা কি বলছো? আচ্ছা a প্লাস b ডকুমেন্ট ডট রাইট কোনটা এর আগে এখানে। আচ্ছা এখন আমাদের আউটপুট এখানে কত আসতে পারে বলেন? কত আসবে? আসছে নাকি? আমার সাথে সাথে আপনারা এটা করে ফেলেন। আচ্ছা এখন আসেন আমরা এটা ডুপ্লিকেট করে নিচ্ছি। আচ্ছা এখন আসেন আমরা এটাকে কয়েকবার ডুপ্লিকেট করে নিলাম। হ্যাঁ হয় নাই? আচ্ছা এটাকে আমরা কয়েকবার ডুপ্লিকেট করে নিলাম। এটা হচ্ছে কি বিয়োগ, এটা হচ্ছে গুণ, এটা হচ্ছে কি ভাগ। তো যেহেতু আমরা ফার্স্টটা দেখে ফেলছি ফার্স্টটা কমেন্ট আউট করে দিই, বাকি নিচে দুটো কমেন্ট আউট করি। এখন বিয়োগের এখানে কত আসতে পারে বলেন? a থেকে এর মান কত 10, b এর মান কত 20। এখন 10 থেকে যদি 20 বিয়োগ দেয় তাহলে মানটা কত আসতে পারে? -10। হ্যাঁ আর এটা তাহলে কমেন্ট আউট করে দিই, নিচেরটা দেখি। তাহলে 10 এবং 20 গুণ করলে কত হবে? 200 হইছে। এরপর 10 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করি তাহলে আমাদের আউটপুটটা কত আসবে? 0 আসবে। না 0 না 0.5। এটুকু কি সবাই বুঝতে পারছেন? এই চারটা অ্যারিথমেটিক অপারেটর। আচ্ছা এটা কখন শেষ হলে বলবেন। এগুলা একটা একটা করে আউটপুট দেখার জন্য। কি বলছেন? আচ্ছা এখন আমরা দেখব পার্সেন্টেজ। আচ্ছা এখানে প্লাস সাইন দ্বারা হচ্ছে কি যোগ, আর বিয়োগ দিয়ে বিয়োগ এক্সট্রা চিহ্ন দিয়ে কি গুণ, আর স্ল্যাশ দিয়ে হচ্ছে ভাগ নাকি? এখন পার্সেন্টেজ দিয়ে বুঝে হচ্ছে ভাগ শেষ। এখন 10 কে যদি আমরা 20 দিয়ে ভাগ করতে যাই তাহলে ভাগ তো যাবে না, তাহলে ভাগ শেষ হিসেবে আশা করি 10 প্রিন্ট হয়ে যাবে। 10 বুঝতে পারছেন? যেমন আপনি একটা সংখ্যা বলেন যেখানে ভাগশেষ থাকবে, যে, তাহলে আমরা এখানে একটা বসিয়ে দিচ্ছি 30 দিয়ে 10 কে না ধরেন যে 7 দিয়ে আমরা 30 কে গুণ করতে পারি, ভাগ করতে পারি নাকি? 30 কে 7 দিয়ে যদি ভাগ করি তাহলে আমাদের ভাগশেষটা কত আসে? 3 7 21, 4 7 28, আর ভাগশেষ থাকে 2 নাকি? এখন যদি আমরা দেখি 2 আসছে? আসছে? আচ্ছা তাহলে এটা বুঝতে পারছেন সবাই? আচ্ছা তাহলে আমাদের এখানে যোগ বিয়োগ গুণ ভাগ আর পার্সেন্টেজটা কমপ্লিট। এখন আমাদের এখানে আছে ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট। ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টের ভিতরে আবার দুই ভাগে ভাগ করা থাকে। একটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, যেমন এই একটা ধরেন ভেরিয়েবল থাকতে পারে, এর সামনে যদি এটা ইনক্রিমেন্ট যে ইনক্রিমেন্ট অপারেটর থাকে তাহলে এটা হচ্ছে প্রিফিক্স। বুঝতে পারছেন? সবাই একটু খেয়াল করেন এদিকে। আর যদি মানে এই একটা ভেরিয়েবল যদি হয় এরপর যদি ইনক্রিমেন্ট অপারেটর থাকে তাহলে এটা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট। বুঝছেন নাই? এটা হচ্ছে কি ইনক্রিমেন্ট অপারেটর না, দুইটা প্লাস চিহ্ন মানে হচ্ছে কি ইনক্রিমেন্ট অপারেটর। বুঝতে পারছেন? তো এখন ইনক্রিমেন্ট অপারেটরটা যদি অপারেন্ডের পরে থাকে তাহলে এটা হচ্ছে অপারেন্ডের পরে যদি থাকে এটা হচ্ছে পোস্টফিক্স ইনক্রিমেন্ট, আর যদি অপারেটরের আগে থাকে এটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট। বুঝতে পারছেন?
আর পরে থাকলে পোস্ট ফিক্স। আর অপারেটর হচ্ছে অপারেন্ড হচ্ছে কি এটা এটা একটা অপারেন্ড, এটা একটা অপারেন্ড, আর এটা হচ্ছে অপারেটর। বুঝতে পারছেন? অপারেটর যে সংখ্যাগুলো নিয়ে কাজ করে এগুলো হচ্ছে অপারেন্ড। বুঝতে পারছেন? আচ্ছা, ইনক্রিমেন্ট যেহেতু দুই প্রকার, একটা হচ্ছে কি পোস্ট ফিক্স আর একটা হচ্ছে প্রি ফিক্স, ঠিক সেই রকম ডিক্রিমেন্টটাও দুই রকম, প্রি ফিক্স ডিক্রিমেন্ট আর একটা হচ্ছে কি পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট। এটুকু বুঝতে পারছেন সবাই? আজকে বুঝতে পারছো? আচ্ছা, এটা ডিক্রিমেন্টের ক্ষেত্রে এটা পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে এটা হচ্ছে প্রি ফিক্স ডিক্রিমেন্ট, আর এটা হচ্ছে পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট। বুঝতে পারছেন? এখানে প্রি ফিক্স ইনক্রিমেন্ট, শুধু ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্ট চেঞ্জ হচ্ছে, আর সবগুলো সেম, আগে থাকলে প্রি আর পরে থাকলে পোস্ট। বুঝতে পারছেন? আচ্ছা, এখন এগুলোর কাজ কি আমরা একটু দেখি। আমরা একটা ভেরিয়েবল ক্রিয়েট করি লেট z is equal to 10। হ্যাঁ, এখন আমরা যদি এখানে আবার দিই let z প্লাস প্লাস document dot write z, সেভ করে যদি আমরা আউটপুটটা দেখতে যাই তাহলে আমাদের কি আসবে? আমাদের কিছুই আসে নাই নাকি? আচ্ছা, তাহলে আমরা যেটা করব, এখানে let z, এখন দেখি আসে কিনা। এবারে ক্লিক করি ইন্সপেক্ট, কনসোলে যাওয়ার পরে এখানে কি আছে? আমরা সিনট্যাক্স এরর, let z আচ্ছা, এইটুকুতে কার কার সমস্যা আছে বলেন? আমরা বলে দিলাম যে x এর z এর যে মানটা এটা x এর ভিতরে কি মানে হয়ে যাবে। হ্যাঁ, x একটা ভেরিয়েবল, z এর যে মানটা এটা x এর ভিতরে গিয়ে চলে যাবে। বুঝতে পারছেন? কোথায়? এটা এটা হচ্ছে ইনক্রিমেন্ট অপারেটর ইউজ করছে। আমরা দেখি আউটপুট আসে কিনা। এখন আউটপুট আসছে। হ্যাঁ, এটা এভাবে ইউজ করা লাগে, কোন একটা সংখ্যার পরে অথবা আগে এভাবে ইউজ করতে হয়। বুঝতে পারছেন? এখন আমাদের z এর মান কত? 10। আমরা এখানে কি বলছি? z এক এক করে ইনক্রিমেন্ট এক এক করে বাড়ায় আর ডিক্রিমেন্ট এক এক করে কি কমায়। তো এখন আমরা এখানে একবার ইনক্রিমেন্ট ইউজ করছি, এরপর কি করছি? এরপর z এর মানটা x এর ভিতরে স্টোর করছি, এরপর x কে প্রিন্ট করেছি। এখন আমাদের আউটপুট কত আসছে? 11 আসছে, যেহেতু আমরা কি একবার আউটপুট হিসেবে বসিয়ে দিয়েছি। বুঝতে পারছেন? এখন যদি আমরা আবার দিই, এখন আমাদের এখানে কত আসতে পারে বলেন? হ্যাঁ, 12 আসার কথা।
আচ্ছা, এই বিষয়টা আমরা একটু পরে দেখব অথবা নেক্সট ক্লাসে দেখব। আমরা ডিক্রিমেন্টটা দেখে নিই। আমরা যেটা করব, এখানে ইনক্রিমেন্টের জায়গায় আমরা দিব ডিক্রিমেন্ট। এখন এখানে আমাদের কত হওয়ার কথা? ইনক্রিমেন্ট হচ্ছে 1 1 করে পরে, আর ডিক্রিমেন্ট কি 1 1 করে আমাদের মানটা কমায়। এখানে তাহলে কত আসবে? 9। বুঝতে পারছেন? তো এখানে হচ্ছে আমাদের ইনক্রিমেন্ট হচ্ছে 1 1 করে বাড়ে, আর ডিক্রিমেন্ট হচ্ছে 1 1 করে কমায়। কিন্তু এখানে কিছু কথা আছে, যেমন ইনক্রিমেন্টের ভিতরে আবার দুইটা ভাগ আছে। একটা হচ্ছে প্রিফিক্স ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ইনক্রিমেন্ট, আর একটা হচ্ছে প্রিফিক্স ডিক্রিমেন্ট, আর একটা হচ্ছে পোস্ট ফিক্স ডিক্রিমেন্ট। বুঝতে পারছেন? তো এগুলার ভিতরে আবার ধরেন যে বুঝতে একটু সমস্যা হতে পারে। তো এগুলা আমরা নেক্সট ক্লাসে নিব শুরু থেকে একদম। প্রিফিক্স ইনক্রিমেন্টের কাজ কি, আবার পোস্ট ইনক্রিমেন্টের কাজ কি, বুঝতে পারছেন? তো এগুলো আমরা নেক্সট ক্লাসে দেখব। আপাতত শুধুমাত্র ইনক্রিমেন্ট এবং ডিক্রিমেন্টটা আপনারা করে নেন। আপনারা এটা করেন।